অপারেশনস ম্যানেজমেন্টের 4 নম্বর চ্যাপ্টারটা পড়ব। এই চ্যাপ্টারের নাম হচ্ছে প্ল্যানিং ক্যাপাসিটি। প্ল্যানিং ক্যাপাসিটি এর আগে চ্যাপ্টারটার নাম কি ছিল বলেন তো? আগে চ্যাপ্টারটা কি ছিল? চ্যাপ্টারের নাম বলে গেছে? কি নিয়েছিল আমাদের? লোকেশন নিয়েছিল না? জি লোকেশন নিয়েছিল। আমরা কোন লোকেশনে আমাদের অর্গানাইজেশনটা সেট আপ করব এই টাইপের একটা চ্যাপ্টার ছিল। এখন আমরা দেখব প্ল্যানিং ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে কি বলেন তো? এক্স্যাক্টলি, ক্যাপাসিটি তার মানে কি একটা অর্গানাইজেশন যে লোকেশনে আছে সেই লোকেশনে থেকে তার প্রোডাকশনের ক্যাপাসিটি কতটুকু, একদম হাইয়েস্ট লেভেলের ক্যাপাসিটি, সেটা নিয়ে আমরা পড়ব। যে একটা অর্গানাইজেশনের ক্যাপাসিটি হাইয়েস্ট ওয়েতে কিভাবে ইউটিলাইজ করা যায়। কারণ দেখা যাবে কি অনেক অর্গানাইজেশন এরকম করে যে তাদের বিশাল বড় ক্যাপাসিটি বাট প্রপার ইউটিলাইজেশনের কারণে তারা কিন্তু সেই ক্যাপাসিটি থেকে প্রফিটটা অর্জন করতে পারছে না। সো একটা অর্গানাইজেশন কিভাবে নিজেদের ক্যাপাসিটিকে 100% ইউটিলাইজ করে ফুল প্রোডাকশনের মাধ্যমে প্রফিটটা নিয়ে আসতে পারে সেটাই আমরা এই চ্যাপ্টারে দেখব। আমরা একটু আউটলাইনগুলো দেখি। ক্যাপাসিটি ডেফিনিশনস দেখব, ক্যাপাসিটির কিছু মেজার্স আছে সেটা দেখব, ইউটিলাইজেশন কিভাবে ক্যাপাসিটি ফুললি ইউটিলাইজ করা যায় সেটা দেখব, ইকোনমিজ অফ স্কেল এটা মানে একদম ফুললি সক্ষমতা কিভাবে ইউজ করা যাবে এবং খরচ কমিয়ে নিয়ে আসা যাবে কিভাবে, এবং ক্যাপাসিটির একটা ম্যাথ আছে, সো ক্যাপাসিটি ক্যালকুলেশন করব। আমরা ফার্স্ট টপিকটাতে চলে যাই, ডেফিনিশন অফ ক্যাপাসিটি। আপনারা খুব সিম্পলি শুরুতে অ্যানসার দিয়েছেন ক্যাপাসিটি মানে হচ্ছে কি সক্ষমতা। যদি আমরা ডেফিনিশনটা দেখি তাহলে ডেফিনিশনটা কি রকম হবে? ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম রেট অফ আউটপুট অফ আ প্রসেস অর আ সিস্টেম। কি বলেছে তাহলে? ম্যাক্সিমাম রেট অফ আউটপুট, তার মানে কি যে কোনো একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে কি হয় প্রোডাকশন হয়, বা যে কোনো একটা ফুল সিস্টেম যে সিস্টেম্যাটিক ওয়েতে প্রোডাকশন হয়ে থাকে, যে কোনো একটা প্রসেস বা সিস্টেমের ম্যাক্সিমাম যে আউটপুটটা হবে সেটাই হচ্ছে ওই সিস্টেমের ক্যাপাসিটি। এখন এই ক্যাপাসিটি ফুললি যদি ইউটিলাইজ করা হয় তাহলে 100% রিটার্ন পাওয়া যাবে আউটপুট হিসেবে। যদি ফুললি ইউটিলাইজ করা না যায় তাহলে রিটার্নটা কি হবে না? 100% হবে না। দ্যাটস দ্য ডিফারেন্স। কিন্তু ক্যাপাসিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ আউটপুট, ঠিক আছে? Managers are responsible for ensuring that the firm has the capacity to meet current and future demand. অনেক সময় হয় কি যে একটা অর্গানাইজেশন নিজের ক্যাপাসিটি এমনভাবে সেট আপ করে রাখে যেটা তাদের কারেন্ট এবং ফিউচার যে কাস্টমার ডিমান্ড সেটা ফুলফিল করতে পারছে না। ধরেন একটা অর্গানাইজেশনে পার ডেতে 200 ইউনিটস প্রোডাক্টের ডিমান্ড আছে কিন্তু তার ক্যাপাসিটি হচ্ছে 150, তাহলে সে ইনস্ট্যান্ট প্রতিদিন 50 কাস্টমার্স হারাচ্ছে না? তার প্রোডাক্টের ডিমান্ড আছে বাট বিকজ অফ দ্য ক্যাপাসিটি, লেস ক্যাপাসিটি, এই কারণে সে কি করতে পারছে না? কাস্টমার ডিমান্ড ফুলফিল করতে পারছে না। এই কাস্টমারগুলো কোথায় যাবে? তার কম্পিটিটরের কাছে চলে যাবে না? যদি 50টা কাস্টমার ডেইলি বেসিসে একটা অর্গানাইজেশন হারায়, এক্সিস্টিং যে কাস্টমারগুলো আছে তাদেরকেও কিন্তু এই 50টা কাস্টমার নিজেদের দিকে অ্যাট্রাক্ট করে অন্য অর্গানাইজেশনে নিয়ে যেতে পারে। সো কখনোই নিজের কারেন্ট কাস্টমার এবং ফিউচার কাস্টমার হারানো যাবে না। এই জন্য আগে জানতে হবে যে প্রোডাক্টের ডিমান্ড কতটুকু এবং সেই অনুযায়ী কি করতে হবে? ক্যাপাসিটি সেট করতে হবে। ক্যাপাসিটি সেট করার মাধ্যমে প্রসেসটাকে বা সিস্টেমটাকে 100% ইউটিলাইজ করে 100% ক্যাপাসিটি ইউটিলাইজ করে কি করতে হবে? কাস্টমারদের ডিমান্ড ফুলফিল করতে হবে। এজন্যই বলেছে যে প্রত্যেকটা ম্যানেজার রেসপন্সিবল থাকে নিজের অর্গানাইজেশনের কারেন্ট এবং ফিউচার যে ডিমান্ড, কাস্টমার ডিমান্ড, সেটা ফুলফিল করার জন্য যেন প্রপার ক্যাপাসিটি মেইনটেইন করা হয়, প্রপার ক্যাপাসিটি যেন থাকে। Otherwise, the organization will miss out on opportunities for growth and profits. যদি কাস্টমার হারানো হয় তাহলে কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশন কি করে? নিজের গ্রোথ করার মানে কারেন্ট যে পজিশনে আছে সেটা থেকে আরেকটু আপগ্রেড পজিশনে যাওয়ার যে অ্যাবিলিটি বা যে অপরচুনিটি সেটা তারা মিস করে এবং প্রফিটের অপরচুনিটিও তারা কি করে? মিস করে যায়। সো ক্যাপাসিটি কিন্তু আবার এরকমও হওয়া যাবে না যে ডিমান্ড আমার কম কিন্তু আমার ক্যাপাসিটি এত বড়, তাহলে কি এটা কিন্তু লস হচ্ছে। কারণ আপনার বেশি ক্যাপাসিটির জন্য ইউটিলিটি বিল দিতে হচ্ছে, ওটা মেইনটেনেন্স কস্ট দিতে হচ্ছে। সো ক্যাপাসিটি এমন হতে হবে যেটা ডিমান্ডের সাথে ম্যাচ খায়। ডিমান্ডের চাইতে অতিরিক্ত হওয়া যাবে না, আবার ডিমান্ডের চাইতে কম হওয়া যাবে না। বেশি হলে মেইনটেনেন্স কস্ট বেড়ে যাবে এবং যদি কম হয় আপনি আপনার পটেনশিয়াল যে কাস্টমার্স তাদেরকে হারাবেন। সো
ক্যাপাসিটি অলওয়েজ এমন ওয়েতে মেজার করতে হবে যেটা আপনাদের কারেন্ট এবং ফিউচার কাস্টমার ডিমান্ডটাকে মিট করতে পারে, দ্যাটস ইট। ঠিক আছে, ক্যাপাসিটি ডেফিনিশন নিয়ে কোনো কনফিউশন আছে? মেজার্স অফ ক্যাপাসিটি। মেজার্স অফ ক্যাপাসিটি হচ্ছে টু টাইপস। প্রথমটা কি? আউটপুট মেজার্স অফ ক্যাপাসিটি, আর সেকেন্ড ওয়ান হচ্ছে ইনপুট মেজার্স অফ ক্যাপাসিটি। এখন আমরা দুইটা বিষয়টা কি আমরা একটু দেখি, ঠিক আছে? Output measures of capacity are best utilized when applied to individual processes within the fund, or when the fund provides a relatively small number of standardized services or products. High volume processes such as those in a car manufacturing plant are good for example. এখানে একটু দেখেন, আউটপুট মেজার্স অফ ক্যাপাসিটি এখানে কি বলেছে? এই আউটপুট যে মেজার অফ ক্যাপাসিটি সেইটা বেস্ট ইউটিলাইজ করা হয় যখন কোনো ইন্ডিভিজুয়াল প্রসেস নিয়ে কাজ করে, মানে একটা ফার্ম মাল্টিপল প্রসেস নিয়ে কাজ করবে না, একটা ইন্ডিভিজুয়াল কাজ করবে, ঠিক আছে? এবং যখন আপনাদের যে সার্ভিসটা সেটা একটা কাস্টমাইজড সার্ভিস হবে। আচ্ছা, কাস্টমাইজড সার্ভিস কি কখনো বড় আকারে দেওয়া হয়? আমরা যখন কোনো একটা প্রোডাক্ট এরকম হয় যে কনজিউমারদের কাস্টমাইজড করে দিতে হবে, সেটা যদি বড় আকারের আমরা কি বলে অর্ডারটা নেই, সেটাকে আমাদের টাইমলি ফুলফিল করা পসিবল হবে? কখনোই হবে না। যে প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন একটা স্ট্যান্ডার্ড যে হ্যাঁ এই একটা প্রোডাক্টই সবার কাছে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কাস্টমাইজেশনের প্রয়োজন হয় না। লার্জার ইউনিট অফ প্রোডাক্ট কিন্তু অ্যাট এ টাইম কনজিউমারদেরকে দেওয়া যায়। বাট কাস্টমাইজডের ক্ষেত্রে কি হয়? এটা অনেক বড় আকারে বড় পরিসরে কিন্তু দেওয়া যায় না, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট কি করতে হয়, কনজিউমার যেভাবে চাচ্ছে, কাস্টমার যেভাবে চাচ্ছে তাদের প্রিফারেন্স ওয়াইজ কাস্টমাইজ করে দিতে হয়। এই জন্য আউটপুট মেজার অফ ক্যাপাসিটিতে যখন আপনাদের সার্ভিসটা রিলেটিভলি স্মল হবে, দেখেন রিলেটিভলি স্মল নাম্বার অফ স্ট্যান্ডার্ডাইজড সার্ভিসেস অর প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমরা আউটপুট মেজারটা ইউজ করব। এটার একটা এক্সাম্পল দিয়েছে কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। এই যে কার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, প্রত্যেক এই কারটা কিন্তু আমরা নর্মালি কি জানি একটা লাক্সারিয়াস প্রোডাক্ট, আর লাক্সারিয়াস প্রোডাক্ট যখনই পারচেস করতে যাবে প্রত্যেকটা কাস্টমার চায় যে তাদের যেন একটু ইউনিক হয়, একটু ডিফারেন্ট হয়, যে কোনোভাবে, হয়তো কালার বা কোনো ফিচার বা সার্ভিসটা যেন একটু ডিফারেন্ট লেভেলের হয়। এই টাইপের কাস্টমাইজড যে প্রোডাক্টগুলো থাকে সেটার ক্ষেত্রে আমরা কোন ধরনের ক্যাপাসিটি ইউজ করব? আউটপুট মেজার অফ ক্যাপাসিটি। সংখ্যাটা হবে স্মল। Input measures of capacity. Input measures are generally used for low volume flexible processes such as those associated with a custom furniture maker. Acha, wait. In this case, the furniture maker might measure capacity in terms of input such as number of workstations. এটা একটু উল্টা হয়ে গেছে। Small number of, আচ্ছা এখানে সরি আমি একটা জিনিস একটু ভুল বলেছি। আউটপুট মেজারে আপনাদের কাস্টমাইজেশনের প্রয়োজন হয় না, এখানে বলেছে কি রিলেটিভলি স্মল নাম্বার স্ট্যান্ডার্ডস, তার মানে কি আউটপুট মেজারে কাস্টমাইজেশনের সংখ্যাটা রিলেটিভলি স্মল থাকে, আর ইনপুট যে মেজার সেখানে ভলিউমটা লো হয়, সেখানে ভলিউম সংখ্যা লো হবে এবং প্রসেসটা কি হবে, খুব ফ্লেক্সিবল হবে। প্রসেস ফ্লেক্সিবল হওয়া মানে কি, যে কোনো সময় কাস্টমারের নিড অনুযায়ী প্রসেসটাকে চেঞ্জ করা যাবে। এখন একটা কাস্টমার অর্ডার দিয়েছে যে তারা এই প্রসেসে ফাইনাল প্রোডাক্টটা চাচ্ছে, সেই অনুযায়ী কি করে দিচ্ছি, ফ্লেক্সিবল করে দিচ্ছি। একটা প্রসেস যদি রিজিড করে রাখা হয় যে না কোনো রকমভাবে চেঞ্জেস আনা যাবে না, তখন কিন্তু কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সেটা চেঞ্জ করা পসিবল হয় না। সো আমি একটু আগে যেটা বলেছিলাম আউটপুট মেজারের ক্ষেত্রে সেটা আসলে ইনপুট, ঠিক আছে, একটু কনফিউশন হয়ে গেছে। ইনপুট মেজারের ক্ষেত্রে কাস্টমাইজড প্রোডাক্টের অর্ডার নেওয়া হয়, আর আউটপুট মেজারের ক্ষেত্রে কাস্টমাইজড প্রোডাক্টের কোনো অর্ডার নেওয়া হয় না। চেঞ্জেসটা খুবই কম, স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট সবাইকে দিয়ে দেওয়া হয় এবং কনজিউমাররা সেই প্রোডাক্টই নেয়। আমরা যদি একটা এক্সাম্পল দিই, টুথপেস্ট, আমরা প্রতিদিন সকালবেলা টুথপেস্ট ইউজ করি, কয়েকটা ব্র্যান্ডেড ডিফারেন্ট টাইপের টুথপেস্ট আমরা ইউজ করি, রাইট? ফর এক্সাম্পল ক্লোজ আপ, আমরা কিন্তু ছোটবেলা থেকে মোটামুটি ক্লোজ আপটা দেখে এসেছি, এখানে কি কোনো চেঞ্জেস এসেছে? আগেও সেই গ্রিন কালার ছিল, টেস্ট যেটা ছিল সেটা এখনো আছে, এটাতে কি আমরা খুব একটা চেঞ্জেস দেখেছি? বাট এটার ভলিউমটা কি অনেক হাই না? প্রত্যেকটা এরিয়ার
ধরেন একদম আমরা মানে ছোট দোকানগুলোকে মুদি দোকান বলি না, ঠিক আছে, মুদির দোকান বলি, সেই জায়গা থেকে শুরু করে বড় বড় সব জায়গাতে কি পাওয়া যায়, টুথপেস্টটা পাওয়া যায়। কিন্তু এখানে কি খুব একটা চেঞ্জেসের দরকার হয়? আমরা কি বলি যে টুথপেস্ট আমার এইরকম টাইপের লাগবে, প্রত্যেকটা টুথপেস্ট আমি এই মাসে এটা ইউজ করবো, পরের মাসে আবার ডিফারেন্ট একটা ইউজ করতে হবে, এরকম কিন্তু আমাদের কোনো প্রিফারেন্স থাকে না। সো আউটপুট মেজারের ক্ষেত্রে যেই ধরনের প্রোডাক্টগুলো দেওয়া হয় সেগুলোতে চেঞ্জেসটা কম, ঠিক আছে। কিন্তু ইনপুট তাহলে আউটপুট মেজারের ক্ষেত্রে যদি প্রসেসটা রিজিড হয়, মানে খুব একটা চেঞ্জেস আনবে না, সেক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। বাট ইনপুট মেজারের ক্ষেত্রে অবশ্যই প্রসেসটা কি হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, যেন সেটা ইনস্ট্যান্ট কাস্টমার ডিমান্ড, কাস্টমারের যে প্রিফারেন্স সেটা ফুলফিল করতে পারে এবং এটার ভলিউমটা লো হয়, ঠিক আছে। এখানে দেখেন অ্যাসোসিয়েটেড উইথ আ কাস্টম ফার্নিচার মেকার। ফার্নিচার ধরেন যে কোনো একটা ফার্নিচারের দোকানে যখন আপনি যাবেন, কয়েকটা ফর এক্সাম্পল আলমিরা আপনি দেখলেন, ঠিক আছে, দেখার পর একটার ফ্রন্ট পোর্শনটা আপনার পছন্দ হয়েছে, আলমারির সাথে মাঝে মাঝে আয়নাকে মিরর দেওয়া থাকে না, অন্য আরেকটার মিরর আপনার পছন্দ হয়েছে, তো আপনি বললেন দুটো মিক্সড করে আপনাকে এখন একটা নতুন করে বানিয়ে দিন, এটা আপনার কাস্টমাইজ করা না? যদি ওই ফার্নিচার মেকার এরকম বলে না আমার কাছে এই যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে আপনার পারচেজ করতে হবে, তখন আপনার কি মনোক্ষুণ্ণ হয়ে যাবেন না? কাস্টমারও থাকবে না, চলে যাবে। এক্স্যাক্টলি। তো অবশ্যই ফার্নিচার মেকারে কি করতে হবে, তাদের প্রসেসের মধ্যে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, যে যদি কোনো কাস্টমার বলে যে তাদের কাস্টমাইজেশনের দরকার, তাহলে সেটা তারা করে দিবে, ঠিক আছে। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, 2 ইয়ার্স আগে আমার বাসার জন্য আমি একটা সোফা মানে পারচেজ করেছিলাম। অন্য কোনো দোকানে আমাদের কাস্টমাইজেশন অফারটা দেয়নি, বাট একটাই শোরুম ছিল যেখানে ফার্নিচারটা খুবই সুন্দর ছিল এবং আমাদের মানে বাসার এটা এমন মানে সব সেটআপটা এরকম যে একটা 3 সিটার সোফা লাগবে আর একটা 2 সিটার সোফা লাগবে। নর্মালি এরকম হয় যে 2-2-2 বা 3-1-1 এরকম করে হয়, বাট আমাদের সেটআপটা এরকম যেখানে 3 একটা লাগবে, 2 একটা লাগবে। সো আমরা কিন্তু তাদের কাছেই অর্ডারটা দিয়েছি যারা আমাদেরকে এটা কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছে, বাকিরা তো বাদ। সো তারা কি আমাদেরকে গ্র্যাব করতে পেরেছে কিভাবে, তাদের প্রসেসটা কি ছিল, ফ্লেক্সিবল ছিল। দ্যাটস ওয়াই দে কুড গ্র্যাব দেয়ার কাস্টমার্স। এবং এইরকম আমি তো মনে করি যে ফার্নিচার্সের ক্ষেত্রে 50-60 or 80% পর্যন্ত কাস্টমাররাই এরকম কাস্টমার হয়। তারা চায় নিজেদের পছন্দ মতো তারা যেন একটা ফার্নিচার মেক করে নিতে পারে। আর বর্তমান যুগে যেখানে হাজারো পিকচার্স এক ক্লিকে চলে আসে, সেখানে তো কাস্টমাইজেশনের বিকল্প নেই। প্রত্যেকেই চায় নিজের পছন্দ মতো, দেখা যায় ছবি দেখিয়ে দিচ্ছে, ছবি দেখিয়ে দিয়ে বলছে যে আমাদেরকে এটা বানিয়ে দেন। বিষয়টা আসলে এরকম হচ্ছে, রাইট? তো দুটো মেজার্স আপনারা বুঝেছেন। ইউটিলাইজেশন, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ইউটিলাইজেশন। একটু পজ করছি ভিডিওটা। আচ্ছা, ইউটিলাইজেশনটা কি টোকেন হচ্ছে? ইউটিলাইজেশনটা কি? একটা প্রসেস ম্যাম, এটা হলো আপনার একটা প্রোডাক্টের সর্বোচ্চটা কিভাবে সে ইউটিলাইজ করবে, ব্যবহার করে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি কি ক্যাপাসিটিকে 100% ইউটিলাইজ করা, এটাই হচ্ছে ইউটিলাইজেশন। তো ইউটিলাইজেশনটা আমরা কিভাবে মানে বের করতে পারি? আমাদের আউটপুট যেটা বা একটা প্রসেসের ইউটিলাইজেশন কতটুকু পার্সেন্টেজটা, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, তাহলে আমাদের যে টোটাল আউটপুটটা ছিল সেটাকে আমাদের ওই আউটপুট করার জন্য কতটুকু ইনপুট দিতে হয়েছে সেটাকে ডিভাইড করে তাহলে কিন্তু আমাদের ইউটিলাইজেশন বের হয়ে যাবে। আগে আমরা একটু ডেফিনিশনটা দেখি। Utilization is the degree to which a resource such as equipment, space, or the workforce is currently being used and is measured as the ratio of average output rate to maximum capacity, expressed as a percent. এখানে খুব সুন্দরভাবে বলেছে, দেখেন আমরা কতটুকু রিসোর্স ইউজ করছি ইনপুট হিসেবে। রিসোর্স হিসেবে কি কি আছে? ইকুইপমেন্ট আছে, স্পেস বলতে যে স্পেসটাতে কাজটা আমরা করছি, এবং প্রোডাকশনের জন্য যে ওয়ার্কফোর্স দরকার, এই সব কিছু কি আমাদের ইনপুট। এই সব কিছু আমরা ইনপুট হিসেবে ইউজ করছি, এই সব কিছু আমাদের ক্যাপাসিটি না? এই
সবকিছু আমাদের ক্যাপাসিটি কিনা, এই ক্যাপাসিটিগুলো ইউজ করছি এবং এই ক্যাপাসিটি ইউজ করার মাধ্যমে আমরা আউটপুট কি পাচ্ছি। আর রেশিওটা কি হবে, রেশিওটা হবে এভারেজ আউটপুট, এই ক্যাপাসিটি ইউজ করার ফলে যে আউটপুট পেয়েছি সেইটা এটার সাথে নিচে কি যাবে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 100% যে ক্যাপাসিটি সেইটা, এবং এটা কিসে প্রকাশ করা হয়, শতকরা পার্সেন্টেজ এটা প্রকাশ করা হয়। ঠিক আছে, the average output rate and the capacity must be measured in the same terms, টার্মগুলো কিন্তু সেম হতে হবে। দেখেন আউটপুট যদি আমরা একটা টার্মে দিই, ওই যে আমরা এক এক করেছিলাম না, যদি মিটারে থাকে সব মিটারে থাকতে হবে, যদি লিটারে থাকে সব লিটারে থাকতে হবে, এখানে সেম বলেছে। টার্মগুলো কি থাকতে হবে, সেম থাকতে হবে, দ্যাট ইজ টাইম, কনজিউমার ইউনিটস অর ডলার। যদি আমরা টাইম বেসিসে ক্যাপাসিটি ইউটিলাইজেশনটা বের করি, টাইম দিয়ে বের করতে হবে। যদি কাস্টমার বেসিসে যে ক্যাপাসিটি ইনপুট ছিল এত, কাস্টমার ছিল এত, আউটপুট কাস্টমার, সেই ক্ষেত্রে ক্যাপাসিটি হবে ইউটিলাইজেশন হবে কাস্টমারে, ইউনিটস হতে পারে আবার ডলার্সেও হতে পারে, বা আমাদের যদি বাংলাদেশ পার্সপেক্টিভে বলি তাহলে টাকা হবে। The utilization rate indicates the need for adding extra capacity or eliminating unneeded capacity. এই লাস্ট লাইনটা একটু ইম্পর্টেন্ট, সেটা দেখেন। এই পার্সেন্টেজটাই আপনাদেরকে বলে দিবে যে আমাদের এক্সট্রা কতটুকু ক্যাপাসিটি লাগবে বা লাগবে কিনা, প্রয়োজন আছে কিনা, বা যদি এরকম হয় আননিডেড বা এক্সট্রা যদি কোনো ক্যাপাসিটি থাকে সেটা এলিমিনেট করতে হবে কিনা। আর এই পার্সেন্টেজটা দিয়ে বোঝা যাবে যে ইউটিলাইজেশনটা প্রপার কিনা, স্ট্যান্ডার্ড কিনা। তাহলে তো বেশিও নেই কমও নেই, কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই, কোনো কিছু অ্যাড করার প্রয়োজন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ইউটিলাইজেশনটা কি, তাহলে ইউটিলাইজেশনের আমরা যদি সিম্পল যে ফর্মুলাটা সেটা দেখি, তাহলে এটা কি এভারেজ আউটপুট রেট। সবাই একটু ইউটিলাইজেশনের ফর্মুলাটা খাতায় লিখেন। ইউটিলাইজেশন ইকুয়ালস টু কি হবে, এভাবে লিখতে পারেন, ওভাবে না লিখে এভারেজ আউটপুট রেট divided by maximum capacity. এবং এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 100%। ইকোনমিজ অফ স্কেল, এইটার মেইন যে কথাটা একদম সাম আপ যদি করি, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের সব কস্টগুলো কমিয়ে নিয়ে আসবো, দ্যাটস ইট। ইকোনমিজ মানে কি, ইকোনমিজ আমরা যখন এরকম একটা বলি না, একটা লোক খুবই মানে ইকোনমিক্যালি অনেক প্রপার ওয়েতে নিজের অ্যাক্টিভিটিসগুলো করতে পারে, একটা লোক ইকোনমিক্যাল বলতে কি বোঝে, মিতব্যয়ী। ইকোনমিক্যাল মানে কি, মিতব্যয়ী। কথাটা কিন্তু ইকোনমিক্স থেকে এসেছে, লিমিটেড রিসোর্সকে 100% ইউটিলাইজ করা। ঠিক আছে, ইকোনমিক্স মানে কি, ইকোনমিক্সের মেইন কাজটা এইটাই। সো একটা লোক, একটা পারসন ইকোনমিক্যাল বলতে বোঝায় লোকটা মিতব্যয়ী। মিতব্যয়ী মানে কি, তার যে ইনকাম সেটা সে প্রপার ওয়েতে কি করছে, ইউটিলাইজ করছে, এবং এটার মাধ্যমে ইউটিলাইজেশন স্পেন্ড করার পর সে এবার কিন্তু সেভিংসেও মনোযোগ দিচ্ছে। এই ক্ষেত্রেও বিষয়টা সেম। দেখেন economies of scale states that the average unit cost of a service or good can be reduced by increasing its output rate. খুব সিম্পলি একটা কথা বলেছে যে এভারেজ ইউনিট কস্ট মানে কি, প্রত্যেকটা ইউনিট অফ প্রোডাক্টে যে কস্ট হয়, একটা সিঙ্গেল প্রোডাক্টে যে কস্ট হয়, সেটার এভারেজ কস্টিংটা কমিয়ে নিয়ে আসা যায় যদি কি করা যায়, যে ইনপুটটা দিচ্ছে সেইটার এগেইনস্টে যে আউটপুটটা আসছে সেটা যদি ইনক্রিজ করা যায়। আমি আগে এটার একটা এক্সাম্পল দিই, তারপর বোঝাই। ধরেন আপনাদের একটু আগে যেই ইনপুটগুলো দেখলাম, ইনপুট হিসেবে কি কি ইউজ করা যায়, ফর এক্সাম্পল ইকুইপমেন্ট, যেটা প্রসেসের জন্য বা প্রোডাকশনের জন্য যে মেশিনটা প্রয়োজন হয়
সেটার কস্টিং আমরা ধরি 10 লাখ। ঠিক আছে, কিন্তু বোঝানোর জন্য বলছি। ইকুইপমেন্টের কস্টিংটা কত? 10 লাখ। যদি র মেটেরিয়ালস ধরি, ধরেন র মেটেরিয়ালস প্রয়োজন হচ্ছে 1 লাখ টাকা, এবং ওয়ার্কার্স তো লাগবে, ওয়ার্কার্স ছাড়া তো একটা প্রসেস হবে না। সো ওয়ার্কার্সের কস্টিং ধরেন 1 লাখ, তার মানে টোটাল যে ওয়ার্কার্স তাদের 1 লাখ টাকা কি করতে হচ্ছে, অ্যাজ এ স্যালারি বা ওয়েজ দিতে হচ্ছে। তাহলে টোটাল কস্টিং কত হচ্ছে? 12 লাখ টাকা না? 12 লাখ টাকা তো ইনপুট, রাইট? এখন 12 লাখ টাকা ইনপুটে যদি ধরেন 1000 প্রোডাক্ট প্রডিউস করা হয়, ইনপুট তো 12, তাই না? এদিকে আউটপুট কত এসেছে? 1000 টাকা। তাহলে এখন এভারেজ কস্টিং কত হবে আমরা একটু দেখি তো। এটা তো কস্টিং না, এটা তো কস্টিং। তাহলে প্রত্যেকটা ইউনিটে কত টাকা খরচ হবে? 1200। তার মানে একটা ইউনিটে খরচ হচ্ছে কত? 1200। কিন্তু ওইখানে কি দিয়েছে দেখেন, এই যে কস্টিংটা, এটা কমানো যায় যদি আমরা আউটপুটটা বাড়াতে পারি। আউটপুট যদি ধরেন এখন এই 1000 এর জায়গায় ধরেন 1500 যদি করা যেত, এই সেম ইনপুটে যদি আমরা 1500 আউটপুট করতে পারতাম, তাহলে আমাদের কস্টিং কত হয়ে যেত? 800। কত হতো? 800। কত টাকা কমে গেছে? 400 টাকা পার ইউনিট কস্ট কমে গেছে। আমরা প্রমাণ পেয়েছি। এটাই হচ্ছে ইকোনমিজ অফ স্কেল, যে আমরা যতটুকু ক্যাপাসিটি ইউজ করছি সেটা 100% ইউটিলাইজ করে যদি আমরা আমাদের আউটপুটটা ইনক্রিজ করতে পারি, তাহলে আমাদের এভারেজ যে পার ইউনিট কস্ট সেটা কি কমে যাবে। এটার প্রমাণ কিন্তু আমরা এখানেই পেয়েছি। তাহলে দেখেন, ইকোনমিজ অফ স্কেল করার 4টা প্রিন্সিপাল আছে। 4 প্রিন্সিপাল reasons explain why economies of scale can drive costs down when our output increases. Economies of scale এর 4টা প্রিন্সিপাল আছে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো কেন আউটপুট যখন ইনক্রিজ করা হয় এই কস্টিংটা কমে যায়। 4টা উপায় আমরা বুঝতে পারবো। প্রথমটা কি? Fixed costs are spread over more units. আমি প্রত্যেকটা পরবর্তীতে ডিটেইলস আমি যাচ্ছি, আগে একটু করে নেই। Construction costs are reduced, cost of purchased materials are cut, process advantages are found. আমরা একটু প্রথমটা দেখি কি আছে। Spreading fixed cost, আমি মাত্র যে এক্সাম্পলটা দিলাম সেটাই কিন্তু আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, এই যে ইকুইপমেন্টের যে কস্টিংটা, ইকুইপমেন্ট যেটা ইউজ করা হচ্ছে সেটা 1000 ইউনিটের জন্য যে ইকুইপমেন্ট ইউজ করা হবে 2000 এর জন্য সেম ইকুইপমেন্ট মেশিন ইউজ করা হয় না, নাকি চেঞ্জ হয়? হয় কিন্তু না, সেম ইকুইপমেন্ট অলওয়েজ সেম। এখন যদি ওই ইকুইপমেন্ট, এই যে 10 লাখ টাকার যে ইকুইপমেন্টটা, সেটা যদি আমি 1000 এর জন্য ইউজ করি, তাহলে আমার যে কস্টিংটা পার ইউনিটের, যদি 2000 এর জন্য ইউজ করি, আমার কস্টিংটা কমে যাবে না? এই জন্য কি করতে হবে? স্প্রেড করতে হবে ফিক্সড কস্টটা। ফিক্সড কস্টটা যত ইউনিটের মধ্যে স্প্রেড হয়ে যাবে, আমাদের কস্টিংটা কি হবে? তত কমে যাবে। তাহলে এখানে কি বলেছে দেখেন, ইন দ্য শর্ট টার্ম certain costs do not vary with changes in the output rate. যদি আমরা শর্ট টার্মের কথা চিন্তা করি, খুব একটা চেঞ্জেস হয় না। These fixed costs include heating costs, debt service and manager salaries. The depreciation of plant and equipment already owned is also a fixed cost in the accounting sense. আচ্ছা, depreciation cost কি? ফিক্সড যে অ্যাসেট সেগুলোর উপর করা হয় না? depreciation cost কিন্তু ফিক্সড। কস্টিংটা আমাদের প্রতি বছরেই হচ্ছে, আমাদের ধরতেই হবে। আমরা এরকম করি না যে 5 বছরের মধ্যে ডেপ্রিসিয়েশনটা ভাগ করে দেই। সো এটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার। সো ডেপ্রিসিয়েশন কস্টটা যেহেতু ফিক্সড, এই কস্টিং দিয়ে আমরা যত বেশি ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে পারবো, আমাদের কস্টিংটা কি হবে? তত কমে যাবে। সেকেন্ড ওয়ান দেখেন, রিডিউসিং কনস্ট্রাকশন কস্ট। কনস্ট্রাকশন কস্ট মানে কি? কনস্ট্রাকশন কস্ট কি?
বিল্ডিং কনস্ট্রাকশন, Built on by হ্যাঁ আমরা তো এই প্লেসটা 1000 ইউনিটের জন্য ইউজ করতে পারি, 1500 জন্য ইউজ করতে পারি, 2000 এর জন্য ইউজ করতে পারি। সো এই কনস্ট্রাকশন কস্ট আমাদের ফিক্সড না, এটাও কাইন্ড অফ কিন্তু প্রথমটার মতোই সিমিলার। সো আমাদের যত ইউনিট প্রোডাক্ট আমরা বেশি করতে পারবো, এখানে আমাদের ইকোনমিজ অফ স্কেলের মেইন কথাই হচ্ছে আউটপুট ইনক্রিজ করা। আউটপুট যত ইনক্রিজ করতে পারবো আমাদের কি কস্টিং তত কমবে, এটা আমরা প্রমাণ এখানে পেয়েছি। Certain activities and expenses are required to build small and large facilities like building permits, architect space and rental of building equipment. একটা বিল্ডিং এর জন্য আমাদের কিন্তু এই সব বিষয় দরকার হয়, যে আমরা কি বিল্ডিংটা কনস্ট্রাক্ট করব সেটার জন্য পারমিশনের প্রয়োজন হয়, আর্কিটেক্ট যে বিল্ডিংটা বানাবে তার একটা ফি থাকে, দেন রেন্ট অফ দ্য বিল্ডিং ইকুইপমেন্ট, এই সব কিছুই প্রয়োজন হয়। সো এগুলো কি ফিক্সড কস্ট। যখনই আমরা আউটপুটের সংখ্যা বাড়িয়ে দিব আমাদের এই যে কনস্ট্রাকশন কস্ট এটা অলওয়েজ কি হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। এরপর হচ্ছে কাটিং কস্ট অফ পারচেজড ম্যাটেরিয়ালস। এই যে ম্যাটেরিয়ালস এর কথা আমি এখানে লিখেছি না, অলরেডি কিন্তু চলে এসেছে। তাহলে কি কম ম্যাটেরিয়ালস দিয়ে আমরা যখন বেশি আউটপুট করতে পারবো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কস্টটা কি হয়ে যাবে, কমে যাবে। আপনারা কি বিষয়গুলো রিলেট করতে পারছেন? Higher volumes can reduce the cost of purchased materials. It's okay. It's okay. Purchased materials and services, they give the purchaser a better bargaining position and the opportunity to take advantage. Thank you so much. Advantage of quantity discount. এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন সাপ্লায়ারদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করি, আমরা কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। সাপ্লায়ারদের কাছ থেকে যখন আমরা প্রোডাক্ট পারচেজ করি, ধরেন 1000 প্রোডাক্টের দাম সে বলল, কিন্তু যদি আমরা বলি যে 1000 প্রোডাক্ট নিব না, আমি 1500 প্রোডাক্ট নিব, আপনি আমাকে পার ইউনিটে 2 টাকা করে কমিয়ে দেন, তখন সে রাজি হয়ে যায় না? রাজি হয়ে যায় কিনা? তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কত করে কম পাচ্ছি? 2 টাকা করে কম পাচ্ছি। 1500 প্রোডাক্টে তাহলে কত টাকা কম পাবো? আমাদের কিন্তু কস্টিং অনেক কমে যাবে। সো কি করতে হবে? চেষ্টা করতে হবে ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমরা যখন বার্গেন করব সাপ্লায়ারদের কাছে, তখন আমরা বেশি ইউনিট একটু পারচেজ করব। বেশি ইউনিট কখন পারচেজ করব? যখন আমাদের প্রোডাকশনটাই বেশি হবে, কারণ বেশি ইউনিট আমাদের অযথাই পারচেজ করতে লাভ নেই। সো র ম্যাটেরিয়াল সাপ্লায়ারদের কাছ থেকে পারচেজ করার ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে এমনভাবে বার্গেন করা যেন তারা কি করতে পারে, পার ইউনিট প্রোডাক্টে আমাদের কিছু টাকা ছাড় দিয়ে দেয়, ডিসকাউন্ট দিয়ে দেয়। তখনই কি কাটিং কস্ট অফ পারচেজড ম্যাটেরিয়ালস, আমরা যখন পারচেজড ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে কস্টিংটা কাট করে দিব, তখন আমাদের কিন্তু কস্টিং মানে আলটিমেট যে পার ইউনিট কস্ট সেটা কিন্তু আমাদের কমে যাবে। ঠিক আছে? লাস্ট কি বলেছে? ফাইন্ডিং প্রসেস অ্যাডভান্টেজেস। ফুল প্রসেসের অ্যাডভান্টেজ নিতে হবে। কিভাবে? আমার একটা প্রসেস ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি রান করি, প্রসেস পুরোটা রান করতে হবে না একবার? এটার জন্য যে ইকুইপমেন্ট লাগবে, যে ওয়ার্কার্স লাগবে, যে র মেটেরিয়ালস লাগবে, যে ইউটিলিটিস লাগবে, পুরোটার জন্য তো একবার তো পুরোটা লাগবে। এখন এই একবার ফুল প্রসেসটা রান করার জন্য আমি যদি বেশি ইউনিট একবারে প্রডিউস করে ফেলতে পারি, তাহলে এই প্রসেসটা ভালোভাবে ইউটিলাইজ করা হলো না? কিন্তু সেম কস্টিং আমি যদি কম আউটপুট পাই, তাহলে প্রসেসটা কি আমার ফুল ইউটিলাইজ করা হয়েছে? হয়নি। এই জন্য কি করতে হবে? প্রসেসের অ্যাডভান্টেজটা ফাইন্ড করে নিতে হবে। এই জন্য কি করতে হবে? দেখেন, হাই ভলিউম প্রোডাকশনস প্রোভাইডস মেনি অপরচুনিটিস ফর কস্ট রিডাকশন। যখনই হাই ভলিউম হবে তখন কস্টিং রিডাকশনের অনেক অপরচুনিটিস পাওয়া যায়। একটা প্রসেস যখন ফুল রান করব, এটার সাথে রিলেটেড সব কস্টিং আপনার ফেস করতে হবে। তাহলে কেন ওই কস্টিংগুলো ফেস করে আমরা বেশি আউটপুট প্রডিউস করব না? তাহলে আপনারা সবসময় কি ট্রাই করবেন? একটা প্রসেস যেহেতু ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপ পর্যন্ত রান করবে, সেই প্রসেসে যেন 100% প্রোডাক্ট আউটপুট হিসেবে বের করা যায়। তাহলে আমরা কি পাবো? ওই প্রসেসের ফুল অ্যাডভান্টেজটা পাবো এবং অর্গানাইজেশনের জন্য প্রফিটেবল হবে, কারণ তাদের কস্টিংটা পার ইউনিট কস্টে কি হয়ে যাবে? রিডিউস হয়ে যাবে। ক্লিয়ার?
এটার ডিটেলস পড়ছি না। আমাদের ক্যাপাসিটি ক্যালকুলেশন আছে, এটা ম্যাথ আছে, যেহেতু আজকে বেশ খানিকটা আমরা থিওরি অনেকগুলো পড়ে ফেলেছি, তাহলে ক্যাপাসিটি ক্যালকুলেশনের যে ম্যাথটা এটা আমরা নেক্সট ক্লাসে